আমরা বিগত সময় দেখেছি দেশ সম্পূর্ণ আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। ক্যাবিনেট সেক্রেটারি এবং মুখ্য প্রিন্সিপাল সেক্রেটারি এই দুজন প্রাইম মিনিস্টারের কাছে থাকতেন এবং তাদের মাধ্যমে পুরো আমলাতন্ত্র প্রাইম মিনিস্টার নিজের হাতে নিয়ন্ত্রণ করতেন। সেখানে রাজনীতিবিদের দখল খুবই কম ছিল। রাজনীতিবিদকে নিজের অবস্থান করে নিতে হয়েছে, তার কথাবার্তা কাজকর্ম সততা দিয়ে অবস্থান করে নিতে পেরেছে, কিন্তু অটোমেটিক রাষ্ট্র তাকে কোনো অবস্থান দেয়নি। এটা একটা কম্পোজিশন যে সচিব যিনি হবেন তিনি হচ্ছেন আমলা, আবার সচিবের উপরে মন্ত্রী যিনি হবেন তিনি হচ্ছেন ইলেক্টেড। মোস্ট অফ দ্য কেসেস 90% এমপি মন্ত্রী তুমি ইলেক্টেড হয়। আবার এমপি যিনি হবেন তিনি কিন্তু যেদিন এমপি শপথ নেন ওই দিন থেকেই সচিবের উপরে তার প্রোটোকলে কিন্তু এমপি অনেক উপরে, অর্থাৎ ওখানে একটা এম্পাওয়ারমেন্ট দেওয়া হয়েছে। সমস্যাটা হলো এমপি বা রাজনীতিবিদের যে সিলেক্টিভ কিছু এরিয়া আছে এর বাইরে বাকি কাজগুলো সম্পূর্ণ প্রসেসটাই শুরু হয় আমলাতন্ত্র থেকে। আপনার এলাকায় যদি একটা 1000 কোটি টাকা প্রজেক্ট করেন, 100 কোটি টাকা প্রজেক্ট করেন, 50 কোটি টাকা প্রজেক্ট করেন, পুরোটাই আমলাতান্ত্রিক প্রক্রিয়া। মাঝখানে কিছু মিনিস্ট্রিয়াল রোল থাকবে, আর আমলাতন্ত্র সম্পূর্ণ কাদামাটির মতো। যে সরকার আসবে সেই সরকারের রূপ ধারণ করবে। এটা ঐতিহাসিক কারণও আছে। বাংলা দখল হয়ে গেছে, এখন বাংলা দখল করলো দিল্লির সুলতান। উনি কি দিল্লি থেকে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে এসে চালাবেন? উনি বাংলা অ্যাডমিনিস্ট্রেশন বাংলা দিয়েই চালাবেন। যখনই কোনো দেশ দখল হয়েছে দেখা গেছে সেটা সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশন দিয়েই চলেছে। আমলাতন্ত্রের কয়েকটি ন্যাক্কারজনক কাজের একটা হচ্ছে তারা ভোটে তীব্রভাবে জড়িয়ে যায়, এবং যতবার যে সরকার হয়েছে প্রত্যেকবার সেই সরকারকে তারা হেল্প করেছে। প্রত্যেকবার জিয়াউর রহমানের আমলে 110% ভোট কাস্ট, এবং এটি করে তারা বারবার বিচারের বা জবাবদিহিতার মুখোমুখি হওয়া থেকে বিরত থাকতে পেরেছে অনেকেই। একটা বড় অংশ অনেকদিন পর্যন্ত জিয়াউর রহমানের আমলে 110% ভোট কাস্ট হয়েছিল না। আবার 14 সালে 18 সালে কোনো সেন্টারে শূন্য ভোট পড়েছে কোনো প্রার্থীর পক্ষে, কোনো প্রার্থীর পক্ষে শতভাগ ভোট পড়েছে। এগুলো তো আমরা দায় এড়াতে পারে না, কিন্তু মোটা দাগে তাদের একটা ইউনিটি আছে। আয়রন ক্লাড স্টিল ফ্রেম ব্যুরোক্রেসি শব্দটা 1921 সালে ব্রিটিশ পার্লামেন্টে একজন পার্লামেন্টারিয়ান বলেন যে আমাদের ব্যুরোক্রেসি স্টিল ফ্রেম ব্যুরোক্রেসি। এবং তখন যেসব আমলাকে ইন্ডিয়াতে পাঠানো হতো তাদেরকে অক্সফোর্ডে ইন্ডিয়া হাউস নামে একটা বিল্ডিংয়ে রেখে ইন্ডিয়া বিষয়ে পড়ালেখা করে তারপর পাঠানো হতো, এত ওরিয়েন্টেশন দিয়ে। সেই ব্যুরোক্রেসি ছিল। সেই ব্যুরোক্রেসির মুখ্য কাজ কি ছিল? মূলত ট্যাক্স কালেকশন আর ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। যেহেতু ঔপনিবেশিক শাসন, কোনো ওয়েলফেয়ারিজমের মধ্যে তারা ছিল না। স্বাধীন ভারতে এসে ব্যুরোক্রেসি চেঞ্জ হয়ে গেল। বঙ্গবন্ধু আত্মজীবনীতে লিখেছেন, দুঃখের সাথে লিখেছেন, যে ব্যুরোক্রেসির জন্য যারা আমরা নির্যাতিত হলাম ব্রিটিশ পিরিয়ডের পরে ইন্ডিয়ান পিরিয়ডে এসে ওই ব্যুরোক্রেসিতে দেখছি। আবার উনি আবার পাকিস্তান পিরিয়ডের যে ব্যুরোক্রেসি ছিল ওইটাই কিন্তু কন্টিনিউ করছে অনেক ক্ষেত্রে সবাইকেই। কারণ কি, ওই দেশ তো চালাতে হয়। 71 সালেও তো বাংলাদেশে ব্যুরোক্রেসি ছিল, সবাই কি চাকরি ছেড়ে দিয়েছিল? দেয়নি। সবাই 80% লোকই চাকরি করেছে, সাইন করেছে। ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমে যেটা লাগবে, রাজনীতিবিদকে নির্মোহ হতে হবে। রাজনীতিবিদ যদি লোভী হয় তখন ব্যুরোক্রেসি তাকে সেই লোভ চরিতার্থ করার সুযোগ করে দেয়, এবং নিজেও সেই সুযোগ নেয়, যেটা গত সময় হয়েছে। কানাডায় বাড়ি মন্ত্রীও কিনেছে, কানাডায় বাড়ি সচিবও কিনেছে। কার বেশি? আমার ধারণা সচিবদেরই বেশি। মিলেমিশে দুর্নীতি ভয়ঙ্কর ব্যাপার। আগের এক্সাম্পল ছিল জয়েন্ট সেক্রেটারির উপরে কেউ অসৎ ছিল এমনটা আমরা ছোটবেলা দেখিনি, কিন্তু অসৎ লোক জয়েন্ট সেক্রেটারির উপরে প্রমোশন পেত না, এটা আমরা ছোটবেলা দেখেছি। সৎ সচিব, সৎ এডিশনাল সেক্রেটারি দুর্নীতিবাজ মন্ত্রীকে ঠেকাতো যে এটা করতে পারবে না স্যার, এটা আমাদের রুলসে নাই, এটা লতে নাই, ওরা ঠেকেই দিত। যখন দুজন এক হয়ে গেল তখন দুর্নীতি ঠেকানোর মতো আর কোনো অস্ত্র থাকলো না।